কিন্তু তুই যে আমার সাথে নাটক করছস এটা আমি আগে জানতাম, বিয়ের আগে জানতাম নাটক করছিস তোর সঙ্গে, তোর এই খাওয়া ফল আমি খাইতাম না। আমার ওয়াইফ মানে আপনার শালিকার সাথে আপনি যেভাবে থাকছেন, মুখ সামনে কথা বলো। মাটি তুমি দুই ভাগ হয়ে যাও, আমি চলে যাই। মামুনের পেটানোর মানে শারীরিক নির্যাতন করার প্যাটার্নটাই আলাদা, শরীরের আবৃত অংশে সে পেটায়, যার কারণে আমি কোনো থানা পুলিশ করতে পারি নাই বা ওই রকম কোনো আইনের আওতায় তাকে আনতে পারিনি। মানে আমার গায়ের এমন এমন জায়গায় আঘাত করে যেন আমি কাউকে না দেখাতে পারি। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি আইনের আশ্রয় নিচ্ছেন না কেন। আমি কোথাও আশ্রয় নিলে তো আমাকে প্রমাণ দেখাতে হবে, আমি তো সেই প্রমাণ দেখাতে পারবো না। দুলা ভাই তার বিভিন্ন ফষ্টিনিশি কথা, আসলে আমার মাথা তখন আমি কন্ট্রোল করতে পারি না। আমি বাসায় গিয়ে ওকে আমি মানে দেই, দুই একটা চড়থাপ্পড় দেই। আপনি যে ভিতরে কি করতেছেন, যে শালীর যদি আবার কাছে পাইতাম, আমার এই নাটক বোঝা হয়ে গেছে। আমি কথা নিতে চাই না আপা, তোমাকে না বলছি এই সমস্ত কথা তুমি বলবা না। আমি আমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলে আমার দুলাভাই ঋণ শোধ করতে পারবো না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাই অপ্রিয় সত্য অনুষ্ঠানে। পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা সত্য বলে মনে হয় না, আর সেই কারণে সেগুলো হয়ে ওঠে অপ্রিয় সত্য। ঠিক তেমনি একটি অপ্রিয় সত্য নিয়ে আজ এই স্টুডিওতে একজন গার্ডিয়ান উপস্থিত আছেন, যার নাম হাসান। আমরা কথা বলবো হাসান সাহেবের সাথে, জেনে নিব আসলে উনি আমাদেরকে কি বলতে চাচ্ছেন এবং সেই সত্যটা কতটা অপ্রিয় সত্য। হাসান সাহেব, আপনি কেমন আছেন? জি আপা, আমি ভালো আছি, ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু পারিবারিকভাবে ভালো নেই। আপনি আপনার একটা সমস্যার বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসেছেন। জি, আমি অবশ্যই আপনার কথা শুনতে চাই। আপনি প্রাণ খুলে কোনো ধরনের দ্বিধা না রেখে আমার সাথে শেয়ার করতে পারেন, প্লিজ। আসলে আপা, আমার আসলে কোনো বোন নেই। আচ্ছা। তো অনেক দিন থেকে একটা বোনের অনুভূতি কেমন সেটা পাওয়ার চেষ্টা করতেছি। থাকবে সেই ইচ্ছাটা ছিল, বা একটা মানুষ আপনার বোন, সেটা ভাবতে আপনার ভালো লাগে। জি জি জি, ঠিক এরকম। কিন্তু তারপরও নিজের আপন একটা বোন নিজের করে পাওয়া, এটা অন্যরকম একটা অনুভূতি না? অবশ্যই। তো আল্লাহর কি রহমত, আমি বিয়ে করার পর আমার শেলিকাকে আমি বোন হিসাবে পাই। বাহ। আমি তাকে মানে আমার আপন বোন যেরকম আমি ভালোবাসতাম, যেরকম আদর করতাম, স্নেহ করতাম, আমি তাকে ঠিক সেই স্নেহ ভালোবাসা দিয়েই বড় করতেছি। বাহ। ঠিক সেও আমাকে তার বড় ভাইয়ের মতো করে সম্মান দেখা বা আমার খোঁজ খবর নেওয়া শুরু করে। তারপরে কি হলো, বোনটাকে নিজের মতো করে পেলাম, কিন্তু বোনটা তো বড় হলো, বড় হওয়ার পরে তাকে তো বিয়ে দেয়া। আরেকটা কথা, মানে যে আমার কোনো শ্বশুর শাশুড়ি তারা কেউ বেঁচে নেই, তো সেই হিসাবে তো আমি তার বড় ভাই বলেন, অভিভাবক বলেন, হ্যাঁ সবই তো আমি। তো যেহেতু সে বড় হয়েছে, তাহলে তো তাকে বিয়ে দিতে হবে ভালো পাত্র দেখে। তো তার বিয়ে ঠিক করলাম। বিয়েটা ঠিক করেছি আপা আমার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে, যে বন্ধুকে আমি একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাকে জানি, তাকে বুঝি, সে আমাকে জানে, সে আমাকে বোঝে। মানে একজন প্রিয় মানুষ, যে কিনা বিশ্বাসী, যার সম্পর্কে আপনি জানেন, তেমন একজন পাত্রের হাতেই আপনার বোনকে তুলে দিতে চান। জি জি জি, একদম তাই। আর একটা কথা বলে রাখা ভালো, জি জি, আমার শালিকা কিন্তু খুব পরেজগার, পর্দা করে, আল্লাহর নাম নেয়, সবসময় নামাজ পড়ে, রোজা রাখে। এটা আমার ছেলিকা বলে আমি বলছি না, আসলে আমি এরকম পরেজগার, এরকম মানে লক্ষ্মী একটা মেয়ে খুব কম দেখেছি আপা। আর সেই কারণে নিজের বন্ধুকেই আপনি বেছে নিয়েছেন জি জি শালিকার হাজবেন্ড হিসেবে, তাই তো? জি জি জি, যে বন্ধুকে অনেক দিন থেকে চিনি জানি, সেই বন্ধুর কাছে নিজের শালিকাকে বিয়ে দিলাম। ঠিক না আপা? বিয়ের পর বন্ধুর আচার আচরণ ব্যবহার ঠিক উল্টো, অতি চেনা মানুষটা একদম অচেনা হয়ে গেল। মানুষ আসলে কিভাবে এত দ্রুত নিজেকে পাল্টায়, এটা আমি আমার এই বন্ধুকে না দেখলে বিশ্বাসই করতাম না। বন্ধু
মাঝে কি কোনো গ্যাপ ছিল আপনাদের বন্ধুত্বের? হ্যাঁ, বন্ধু গ্যাপ ছিল বলতে কি, হ্যাঁ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মানে জীবন এবং জীবিকার তাগিদে একটু ব্রেক তো ছিলই মানে মাঝে। ছোটবেলায় যেমন রেগুলার দেখা হতো সেখান থেকে তো হ্যাঁ, একটু একটু ছন্দপতন ঘটেছে। এটুকুই তা- জাস্ট। তাহলে তো আপনারও উচিত ছিল একটু বিয়ে দেবার আগে খোঁজ খবর নেয়াটা। যেটা হয় আপা, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, বা আমার সাধ্য পরিমাণ যেটুক খোঁজ খবর তার ছিল আছে সেটুক তো ছিলই। জি। তারপরও আমার ছোটবেলার বন্ধু, যাকে আমি নিজের মতো করে বিশ্বাস করি, তার বিষয়ে আমি আর কি খোঁজ নেব বলেন? তার বিষয়ে কি আমি বিশদ খোঁজ খবর, আপনার বন্ধু হইলে আপনার ঘনিষ্ঠ বন্ধু যিনি, আপনি তার ব্যাপারে কতটুকু খোঁজ খবর রাখেন? ঠিক সব তো আপনার জানাই, ঠিক। সেখানে তো নতুন করে আর খোঁজ খবর নেওয়ার মতো আমি কিন্তু কিছু দেখছি এই না। পরিবর্তনগুলো কেমন ছিল? আমার বন্ধু ভালো চাকরি করে, ভালো রোজগার আছে, বাহ। দেশ বিদেশ ঘুরে বেড়ায়, বিভিন্ন সময় পার্টি দেয়, আনন্দ উল্লাস করে আমাদেরকে নিয়ে। বাহ। সেই বন্ধুকে বেছে নিলাম আমার শেলিকাকে বিয়ে দিয়ে, মানে শেলিকাকে পাত্র চললাম, ভাবলাম যে দুইজন স্বামী স্ত্রী এবার নিজেদের মতো করে ঘুরবে বেড়াবে, আনন্দ করবে, হইচই করবে, সুখে জীবন যাপন হ্যাঁ করবে। সুখে জীবনযাপন। কিন্তু তার উল্টো। কেমন উল্টো? যেটা হচ্ছে যে তারা যেখানে সুখ স্বাচ্ছন্দ্যে হাসি খুশি ভাবে জীবনযাপন করবে, তাদের মধ্যে মনোমালিন্য, তাদের মধ্যে মানসিক দূরত্ব। এমনকি আমি এটাও খবর পেয়েছি যে তার সঙ্গে যে বিয়ে দেয়া হয়েছে 1 বছর গড়াই চললো, মানসিক ভাবে দূরত্বের পাশাপাশি এখন সে শারীরিক নির্যাতনও করতেছে, যেটা মানে আমার কল্পনার বাইরে। এটা আমি কখনোই বিশ্বাস করতে পারতেছি না যে আমার বন্ধু এরকম করতেছে। কিন্তু আমার শালিকা তো আর আমার কাছে মিথ্যা কথা বলবে না, বা আমি তো সবসময় তার খোঁজ খবর রাখি। তাকে দেখেও তো বোঝা যায় যে সে কষ্ট পাচ্ছে। জি। হাসান সাহেব, আমি আপনার কাছে এখন জানা উচিত যে বন্ধুর নাম? আমার বন্ধুর নাম মামুন। আর শালিকার নাম? আমার শালিকার নাম স্বর্ণালী। স্বর্ণালী। এখন মামুন সাহেব এই যে পেটাচ্ছে, মানে এটা কি প্রথম থেকে আপনার শালিকা আপনাদেরকে বলা শুরু করেছিল? শালিকা আসলে বলে নাই, কিন্তু শালিকাকে দেখে সে কখনোই তার স্বামী সংসার এসব নিয়ে বা এই সমস্ত যে নেগেটিভ এই জিনিসগুলি সে কখনোই কারো কাছে বলতে চায় না বা প্রকাশ করতে চায় না। সে আসলে ওই যে বললাম, একটা লক্ষ্মী মেয়ে, নিজের স্বামী সংসার নিয়ে সে মানে যে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করতে চায়, কিন্তু তার সুখ নষ্ট হবে বা তার পরিবারের একটা জিনিস বিনষ্ট হবে, জানলে সবাই মানে একটু অন্যভাবে দেখবে, এই জন্য সে কোনোভাবে এটা প্রকাশ করতো না। যেটা জানার আমি নিজে খোঁজ খবর নিয়ে জেনেছি যে সে শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে, মানসিকভাবে তাকে টর্চার করা হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মামুনের পেটানোর মানে শারীরিক নির্যাতন করার প্যাটার্নটাই আলাদা। প্যাটার্ন আলাদা? জি। সে কিভাবে নির্যাতন করে, এমন ভাবে পিটায়, নারীর শরীরের যে অংশটা মানে যে অন্যকে দেখাতে পারে না বা অন্য কোনো পুরুষের সাথে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না, সে সমস্ত জায়গায় সোজা কথায় গোপন অঙ্গে বা শরীরের আবৃত অংশে সে পেটায়, যার কারণে আমি কোনো থানা পুলিশ করতে পারি নাই বা ওই রকম কোনো আইনের আওতায় তাকে আনতে পারিনি। কারণ এটা তো প্রমাণ হিসেবে দেখাতে পারবে না, লজ্জায়। জি, এটা আছে একটা। আরেকটা হচ্ছে যে আমিও চাই না তাদের সংসারটা ভেঙে যাক বা তারা অসুখী হোক, এই জন্য আমিও আসলে এদিকে আগাই নেই। এখন তো স্বর্ণালী মামুনের পরিবারের সদস্য, জি। তা ওই পরিবারের বাকি সদস্যদের অভিমত কি বা মতামত কি? আসলে হয়েছে কি, মামুনের অভিভাবক বলতে তার বড় ভাই আছে, কিন্তু বড় ভাইয়ের সাথে সে অতটা কানেক্টেড না, ডিসকানেক্ট এই বলা যায়। আর স্বর্ণালীর তো বাবা মা নেই, অভিভাবক বলতে এই আমি, আপনি আর আপনার স্ত্রী। আমি আর আমার স্ত্রী। তো সেখানটায়
আমরা আমাদের অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে যেটা করা দরকার সেটা তো করার চেষ্টা করেছি, কিন্তু মামুনের অত্যাচার বা মামুনের যে নির্যাতন, এটা খুবই অমানবিক। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তার মতো মানুষ কিভাবে এরকম ভাবে একটা মেয়ে মানুষকে নির্যাতন করে, এটা আসলে আমি কল্পনা করতে পারি না। দুজনেই এতিম, দুজনেরই মুরব্বি বলতে কেউ নেই যে বিষয়টাকে মীমাংসার দিকে নিবে বা মামুনকে শাসন করবে। আপনার তো আবার সম্পর্কে বন্ধু, আবার বড় ভাইয়ের সাথেও আপনি বলছেন যে সুসম্পর্ক নেই। তারা দুজন কি আলাদা থাকে, বড় ভাই আর মামুন? হ্যাঁ, আলাদা থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে স্বর্ণালী কি বলছে? আসলে স্বর্ণালী কি চাই, তার কি বক্তব্য? সে তো আসলে লেখাপড়া করেছে, কিন্তু সংসার করবে, একজন সাংসারিক হবে, সেই সুবাদে তার স্বামীর কারণে সে চাকরিতেও যায় নাই। তো সে আসলে তার সংসারের বাইরে কিছু করতে চায় না, বা তার যে সমস্যাগুলি মামুনের সঙ্গে, শারীরিক নির্যাতন বলেন, মানসিক দূরত্ব বলেন, সেগুলি সে মেনেই নিয়েছে। মেনে নিয়ে সে আমাদের কাছে প্রকাশ না করে নিজেই এটা হজম করার চেষ্টা করতেছে। কিন্তু এরকম নির্যাতন কি আসলে হজম করার মতো? না, একদমই না। তারপরেও আমি খুব অবাক হচ্ছি যে স্বর্ণালী এরপরেও হাজবেন্ডের সাথেই থাকতে চাচ্ছে জি, এবং ওই পরিবারেই সে কমফোর্টেবল। তাহলে এই ক্ষেত্রে শুনতে খারাপ লাগে, আমিও কষ্ট পাচ্ছি, আপনিও কষ্ট পাচ্ছেন। ভিকটিম যেহেতু স্বর্ণালী, জি। আপনার বা আপনার স্ত্রীর সমস্যাটা কোথায় হচ্ছে? যেহেতু আমরা তার অভিভাবক, বা আমি যেহেতু তাকে ছোট বোন হিসেবে দেখি, তাহলে তার এই অমানবিক নির্যাতন, নিপীড়ন বা মানসিক দূরত্ব, সংসারের প্রতিদিনের যে সমস্যা, সেটা আমরা কিভাবে হজম করি? আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে তাদের সেটা মীমাংসা করার, বা তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য একটা পরিবার উপহার দেয়া। আমরা তো তাই করে যাচ্ছি, সেই চেষ্টার জন্যই আপনার দ্বারস্থ বা আপনার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা। আমি তো আর একটা পরিবারের সুখ শান্তি এনে দিতে পারি না ভাই। আবার আপনার মামুনেরও বড় ভাই আছেন, আপনিও স্বর্ণালীর ভাই, স্বর্ণালীর বোন আছে। আপনারাই যথেষ্ট এই পারিবারিক কলহ বা দ্বন্দ্ব বা এই ধরনের নির্যাতন বন্ধ করার জন্য। তবে আমি যদি একদম স্পেসিফিক করে আপনাকে বলতে বলি যে আসলে আপনারা কি চান? আমি চাই স্বর্ণালীর জীবনের নিরাপত্তা। আমার বলতে খুব খারাপ লাগছে যে আমার বন্ধু মামুন তার সঙ্গে যে বিহেভ করতেছে বা তাকে যে নির্যাতন করতেছে, আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এটার সমস্যা, এই সমস্যার সমাধান কি হবে? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আসলেই একটা ভয়। তারপরেও বলবো দেশে আইন আছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। অন্তত একজন সুস্থ জীবনের নিরাপত্তা তো সব থেকে প্রয়োজন। তবে স্বর্ণালী কি চাইছে, আপনার কাছ থেকে আপনার বক্তব্য জানলাম, স্বর্ণালী কি চাইছে সেটাও জানতে হবে। জি, অবশ্যই। স্বর্ণালীর চাওয়াটাই এখানে সব থেকে বড়। আপনি কিছু মনে করবেন না হাসান সাহেব, আপনার থেকেও স্বর্ণালীর নিজের জীবন, সে নিজের জীবনটাকে কিভাবে দেখতে চাইছে, কিভাবে সে নিরাপদ বোধ করছে কি করছে না বা সমস্যা ফিল করছে, সবকিছু আমি তার মুখ থেকে শুনতে চাই। আমরা এখন স্বর্ণালীর সাথে কথা বলি। জি, অবশ্যই। সুপ্রিয় দর্শক, এমন অমানবিক জীবন আমাদের বাংলাদেশের অনেক নারীদের জীবনে আছে। তারা কি চান আসলে সবসময় কি বলতে পারেন না। তবে আমার ভাবতে ভালো লাগছে যে হাসান সাহেবের মতো একজন ভাই আছেন, তাই আমরা স্বর্ণালীর ব্যাপারটা জানতে পারছি এবং স্বর্ণালীর সাথে কথা বলতে পারছি। স্বর্ণালী, কেমন আছেন আপনি? জি আপু, ভালো। আসলে এটা ভালো বলা যায় কিনা জানি না, বলতে পারেন বেঁচে থাকা। বাবা মা মারা গিয়েছেন খুব ছোটবেলাতে, দুলাভাই আমাকে মানুষ করেছেন। প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে। ঠিক সে 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আমার একটা সংসার হবে, আমার হাজবেন্ড আমাকে অনেক আদর করবে, ভালোবাসবে। আসলে সবার কপালে তো সুখ হয় না, হয়তো আমার কপালেও নেই। আপনার দুলাভাই আপনার ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছে। আসলে সমস্যাটা কি, আমরা কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, তবে
আপনার মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, আপনি প্রাণ খুলে কথা বলবেন সেটা শোনার জন্য আমি আছি। আপনার হাজবেন্ডের নিয়ে কথা বলেছেন আপনার দুলাভাই হাসান সাহেব, আসলে আপনাকে সেভ করতে চাচ্ছেন। আমি এই ব্যাপারগুলো আসলে কারোর কাছে প্রকাশ করতে চাইনি, কারণ এগুলো প্রকাশ করে কি হবে? আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে তো আমার সারা জীবন কাটাতে হবে, আর আমি তাকে ছাড়তে পারবো না। আমার জীবনের প্রথম আমি 3টা পুরুষকেই চিনি, আমার বাবা, আমার দুলাভাই, আর হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমি ওকে মনে প্রাণে ভালোবাসি। কোনো মেয়েই চায় না যে তার স্বামীর সংসার ছেড়ে হয়তো আবার কোথাও যাওয়াটা। আমিও তো চাই না। আর আমি তোরে ভালোবাসি। একটা মানুষ তো পশু পাললেও তার প্রতি মায়া হয়। আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড আমাকে অবশ্যই বুঝবে, হয়তো এখন বুঝবে না, পরে হলে তো বুঝবে, আমাকে ভালোবাসবে। কিন্তু ওনার মেজাজ, ওনার মানসিকতা নিয়েও তো আসলে একটু কথা হলো হাসান সাহেবের সাথে। ওইটা কিছু না আপু, আসলে পৃথিবীর সব মানুষ তো একরকম হয় না, কি একটু খারাপ হয়, কি একটু ভালো হয়, সবার মেজাজটা একরকম থাকে না। আর আমার স্বামীটা একটু মেজাজি ঠিক আছে, তবে ভালো, ওর মনটা খুব ভালো। কোন লেভেলের মেজাজি? মানে উনি আপনার সাথে কি রাগারাগি করেন এই লেভেলের মেজাজি, নাকি আপনাকে শারীরিকভাবেও নির্যাতন করেন? আসলে আপু আমি কি বলবো, আমি আমার লাইফের ছোট একটা ঘটনা বলি। আমার সাথে ওর বিয়ে হওয়ার পর একবার একটা অনুষ্ঠান খেতে গেছিলাম। তো আমি, ওর এক ফ্রেন্ড আমাকে মানে ওর এক ফ্রেন্ড ওরে বলছে যে তোর বউ খুব সুন্দর, তোর বউর চাহনি খুব সুন্দর, চোখ খুব সুন্দর। তো এটা নিয়ে ও হচ্ছে বাসায় এসে আমার সাথে কি যা তা ব্যবহার, আমি এটা ভাষা প্রকাশ করতে পারবো না। মানে আমার চোখ খারাপ, মানে ওর কথা হচ্ছে তোমার চোখ খারাপ, তোমাকে কেন ছেলেরা সুন্দর বলবে, তোমার চোখের চাহনি খারাপ, তোমার চোখের চাহনি খারাপ দেখেই ওই লোকটা বলতে পারছে যে তোমার চোখ সুন্দর। তো এটা তো আমার অন্যায় না, কিন্তু এটা ওরে কে বুঝাবে যে দেখো এটা আমার অন্যায় না। একটা সময় আমি মোবাইল ইউজ করতাম, তো ঘন ঘন আমার মোবাইলে ফোন আসলে বা হচ্ছে কেউ ফোন দিলে, কে কল দিয়েছে? হ্যাঁ ভাইয়া কল দিয়েছে, মানে দুলাভাই কল দিয়েছে। কেন ভাইয়া, দুলাভাই কেন তোমাকে কল দিবে? তো এই মানসিক টেনশন থেকে বাঁচার জন্য কিন্তু আমি মোবাইল ইউজ করি না, ঠিক আছে না, আমি মোবাইল ইউজ করবো না। তারপর মানে মানসিক টেনশন শেষ হওয়ার পরে আসলো শারীরিক নির্যাতন, মানে নির্যাতনটা এইভাবেই করতেছে ও আমাকে। ইন্টেনশনালি আমি আসলে কি বলবো, এগুলো কারো বোঝানোর মতো না, বলার আপনি মতো না। বলেন, আমি শুনছি, অবশ্যই আমি বুঝবো, আমি একজন নারী। ও আমাকে মানে আমার গায়ের এমন এমন জায়গায় আঘাত করে যেন আমি কাউকে না দেখাতে পারি, আমি যেন কাউকে না বলতে পারি। হ্যাঁ আপনি বলবেন যে আপনি আইনের আশ্রয় নিচ্ছেন না কেন? আমি কোথাও আশ্রয় নিলে তো আমাকে প্রমাণ দেখাতে হবে, আমি তো সেই প্রমাণ দেখাতে পারবো না। আর আমি তোকে ছাড়তে চাই না, আমি কেন আইনের আশ্রয় নিব? আমি তো শুধু একটা মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে চাই, একটা সংসার নিজেকে শেষ করতে চাই। আর আমার যেহেতু কেউ নাই, আমি যদি ডিভোর্স প্রাপ্ত হই, এই সমাজ আমাকে কোন চোখে দেখবে, আমাকে কোথায় রাখবে? আমি সব টেনশনে আসলে আমি মাঝে মাঝে মনে হয় যে আমি মরে যাই, আমি আত্মহত্যা করে মরে যাই। আবার ভাবি যে না, আমি মরে গেলে তো আমার জীবনটা শেষ হয়ে গেল, দেখি না আর একটু শুধরাই কিনা দেখি, হয়তো সবকিছু ভাবতে ভাবতে আমি একদিন নিজেই শেষ হয়ে যাব। এই যে মাত্র কথাটা বললেন, এই ধরনের মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণ আপনার মৃত্যুর কারণও হতে পারে। আপনি এই ধরনের ভুল ভাবনাও ভেবে বসতে পারেন। কিন্তু স্বর্ণালী, আপনি সত্যিই সুন্দর, আপনাকে দেখে সবাই সুন্দর বলবে, মুগ্ধ হবে, এটাই স্বাভাবিক স্বর্ণালী, এটাই আমার পাপ। এবং এই যে সৌন্দর্য আপনার মানে চেহারার, এটা তো বাহ্যিক, আপনি অন্তর থেকেও সুন্দর। আর এই সুন্দর মানুষটা, এই সুন্দর মনের মানুষটা এই সমাজে প্রয়োজন, এই পৃথিবীতে প্রয়োজন। আপনি কেন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনি বলেন? এই চিন্তা করাটাও তো ভুল। আর ভুল এই ধরনের অত্যাচার সহ্য করা স্বর্ণালী। আমি তো মৃত্যুবরণ করতে চাই না আপু, আমি আত্মহত্যার পথ তখনই বেছে নিতে চাই যখন আমি সহ্য করতে না পারি। তারপর আবার নিজেকে সান্ত্বনা দিই যে না, আমি মরবো না। আর আমি এই সংসার থেকে বের হয়ে গেলে তো আমাকে আবার অন্য কারো হাত ধরতে হবে, আমি তো সেটা চাই না। যার কারণে হচ্ছে আমি কোনো ডিসিশন নিতে পারি না আপু।
আর আমার কাছে মনে হয় যে আমার সুন্দরটা আমার পাপ। আমি হয়তো সুন্দর হতে আমার হাজবেন্ড আমাকে এত সন্দেহ করে, ও আমাকে আমার দুলাভাইকে নিয়ে সন্দেহ করে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার দুলাভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তার ভূমিকা অনেক। তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু তাকে নিয়েও বাজে বাজে কথা বলে। আমার তো আর আশ্রয়স্থল নাই, আমি কোথায় যাব? আমার দুলাভাইয়ের কাছ ছাড়া তো আমি আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাট ও আমার সেই দুর্বল জায়গাটায় আঘাত করে। আমার আপু আর দুলাভাইয়ের সংসার জীবনটা দেখে আমার খুব স্বপ্ন হতো যে আমার এরকম একটা সংসার হবে, আমিও সুখী থাকবো। কিন্তু আমার কপালে শেষ পর্যন্ত একটা বউ পিটানো স্বামী জুটলো। সবার কপালে তো সুখ হয় না, হয়তো আমার কপালে এরকম সুখ নেই। আপনার বোন এবং দুলাভাইয়ের কিন্তু মানসিক যন্ত্রণা এটাই যে বিয়েটা ওনারা দিয়েছেন, একজন ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিয়েছেন, অথচ আজ ওনারাও টেনশন করছেন, আপনিও কষ্টে আছেন। তবে এই যে বউ পেটানো শব্দটা বললেন না, এবং আরও একটা কথা আপনি বলেছেন, সেটা হলো যে এমন ভাবে আপনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় যা বলতেও লজ্জা লাগে, দেখানোর তো প্রশ্নই আসে না। মানে আমি ঠিক বুঝলাম না, মানে এত পরিকল্পিত সে? না আপু, সে খুবই চালাক। আসলে মানে চুরি করে কোনো প্রমাণ রাখতে না রেখে পালে রাখে না, ঠিক ও এই ধরনের। মাঝে মাঝে মনে হয় একটা মানসিক রোগী। ও সারাত্র আমাকে টর্চার করে, সারাত্র আমাকে জাগিয়ে রাখে। মানে এই যে সমস্যাটা কোথায় ওর, মানে ও কেন এমন করতেছে? আমি অনেক খোঁজার চেষ্টা করি যে আসলে আমার কি দোষ, না ওরই একটা মানসিক সমস্যা। আমি কিছুই খুঁজে পাই না। আমি সব সময় মানে চাই যে না, আমি আজকে কোনো ভুল করব না, আমি ওর প্রিয় হয়ে থাকবো, ও যেটা পছন্দ করে আমি সেইভাবেই চলবো। দেখেন, একটা মানুষের কত শখ আহ্লাদ থাকে, কিন্তু আমার কিন্তু সেগুলোও নাই। আমার কোনো আহ্লাদ নাই, কোনো শখ নাই। আমি একটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন পার করে যাচ্ছি, শুধু মরিচিকার পিছনে ছুটছি যে না একটা সময় আমি সুখ পাবো, একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আমি দ্বিতীয়ত কারো চাই না, আমি ওটা ছাড়তে চাই না। কারণ আমার জীবনে আর কোনো পুরুষ আসে নাই, তো হয়তো ওর ভালোবাসাটা নিয়ে আমি বাঁচতে চাই। একটা মেয়ে বোনের বাড়িতে, বাবার বাড়িতে, বা একদম ব্যাচেলর লাইফে যেমন থাকে, মানে বিয়ে হওয়ার পর একদম অন্য একটা জীবন। এই যে ভুলের কথা বললেন, আপনার তো 1 বছরের মতো হয়েছে না বিয়ে? হ্যাঁ, 1 বছরের একজন বিবাহিতা নারী, তার দ্বারা ভুল হবে এটাই তো স্বাভাবিক। তা আপনার কি সেই ধরনের ভুলের মাত্রার কারণে এরকম প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে বা নির্যাতিত হতে হচ্ছে? ভুল করি 1%, কিন্তু আমি নির্যাতিত হই 10%। মানে মানুষ সামান্য একটু ভুল হতে পারে, কিন্তু আমি যে প্রতিকারটা পাই বা যে হচ্ছে আঘাতগুলো পাই, এটা আসলে ভুলের মাসুল না। মানে আপনার অত্যাচারের কারণে আপনার ভুল হয়ে যাচ্ছে আরো বেশি ভয় থেকে, বিষয়টা কি এরকম? হ্যাঁ, আপনি কি কখনো ওনার সাথে কথা বলার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন উনি কেন এমন করছে? আমি ওর সাথে কি কথা বলবো বলেন? ও তো আমাকে সময়ই দেয় না। ও তো ওর মতো, ও বাসায় আসে, খায়, সে নিজের মতো আছে, বা কোনো কথা বলতে গেলে একটা ধমক। মানে আমি যে আসলে একটা স্ত্রী, আমি যে ওর সহধর্মিণী, আমি আমি তো ওর সুখ দুঃখের ভাগী হতে চাই, তাই না? কিন্তু আমি তো সেটা পাই না। ও ওর মতো থাকে, ও আমাকে কোনো সময় দেয় না। মানে কথা বলে কম, ধমক দেয় বেশি। হ্যাঁ, তখন আর কথাটা আর বলা হয় না আপনার সাথে। ওনার কি অন্য কোনো রিলেশন বা কিছু আছে আপনি ফিল করেছেন? ও তো কাজে ব্যস্ত থাকে, বাসায় আসে। আসলে আমি তেমন কিছু খুঁজে পাচ্ছি না। আসলে আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারিনি, তারপরও যেটুকু বুঝলাম, আপনি চান আপনার স্বামী নিজেকে সংশোধন করুক এবং আপনি ওই মানুষটার সাথেই বাকি জীবন কাটাতে চান, এরকম কি? আমি চাই ওর সাথে আমার সেই জীবনটা কেটে যায়। কারণ একটা মানুষ কবার বিয়ে করে? আমি দ্বিতীয়বার কোনো বিয়ে করতে চাই না। আর আমি যে দ্বিতীয়বার সুখী হব তার নিশ্চয়তা কি? ঠিক। আসলে কি আপু, আমাদের সমাজে হাজারো নারী আছে যারা এইভাবে নির্যাতিত হচ্ছে, তারা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। হয়তো আমি সহ্য করে যাচ্ছি, যদি কখন আমি ভালো কিছু পাই সে আশায়।
স্বর্ণালী, এখন আমরা আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলতে চাই। আসলে উনি কি ভাবছেন, উনি কিভাবে আপনাকে নিয়ে জীবনযাপনের চিন্তা করছেন, এগুলো একটু জানা প্রয়োজন। আপু, কথা বলেন, আমার কোনো সমস্যা নেই, তবে এমন কিছু বলেন না যেন বাসায় গিয়ে ও আমাকে আবার মারধর করে, অথবা এটা মাথায় রেখে যেন আমার সংসারটা যেন না ভেঙে যায় আপু, কারণ আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। স্বর্ণালী, মেয়েদেরকে শক্ত হতে হয়। একজন নারী একজন পুরুষ বা আরেকটি জীবনের জন্ম দেয়, সে যদি শক্ত না হয় তাহলে এই জন্মটা দেয়াটা খুব টাফ হয়ে যায়। এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় শক্ত আর কি মানে বলেন তো? সেখানে সংসারে তো সন্তানরাও এসে বাবা মায়ের সাথে অনেক মানে মিসবিহেভ করে, সেখানে শ্বশুর শাশুড়ির সাথে অনেক ঠোকাঠুকিও হয়, ভাইয়ে ভাইয়ে অনেক গন্ডগোল হয়। এগুলা সব চলতে থাকে, এগুলাই পার্ট অফ লাইফ, এগুলো সব ঠিক করে নিতে হয়। কিন্তু মেয়েদেরকে অনেক শক্ত থাকতে হয়। হ্যাঁ আপু, আমি অনেক শক্ত হয়ে গেছি। আমি তোমার জীবনে সবকিছু সয়ে গিয়েছি, নয়তো আমি ওর সাথে সংসার করতে পারতাম না, এত দূর পর্যন্ত আসতে পারতাম না। একজন নারী স্বর্ণালী, শুনলেন তো তার কথা, কিন্তু তারপরও আরো অনেক কথা থেকে যায়, যে কথাগুলো আমরা এখন শুনবো স্বর্ণালীর হাজবেন্ড মামুনের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, এখন স্টুডিওতে উপস্থিত হয়েছেন মামুন সাহেব, স্বর্ণালীর হাজবেন্ড, হাসান সাহেবের প্রিয় বন্ধু। মামুন সাহেব, আপনি কেমন আছেন? জি আপা, আমি আছি একরকম ভালো আছি। মানে অপ্রিয় হলে সত্য যে আমি আসলে এখন ভালো নেই। ভালো নেই এই কারণেই যে আমি আমার বিয়ের আগে আমার জীবনটা ছিল একরকম, সুন্দর গোছানো ছিল, একটা ফ্রিডম ছিল। কিন্তু বিয়ের পরে আমি আসলে আমার সেই লাইফটার এনজয় করতে পারছি না। হ্যাঁ, যার কারণে আসলে আমি হয়তো আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব ভালো আছি, সুখী আছি, কিন্তু আসলে আমি মানসিক দিক দিয়ে বলেন আর ফিজিক্যালি আমি আসলে ভালো নেই। যাই হোক, আমি আছি একরকম, বেঁচে আছি আর কি। এই যে বেঁচে আছেন, ভালো নেই, তার কারণ কে, কি এবং কেন? ওই যে বললাম, বিয়ের পরে যে অবস্থা আমার জীবনটা, আমার এক যে বন্ধু ছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল হাসান সাহেব। হাসান সাহেব, হ্যাঁ, যাকে আপনি, তো হাসান ছিল আমার ছোটবেলার বন্ধু, যাকে বলে ল্যাংটাকালের বন্ধু। এই হাসানের কারণে আমার জীবনটা এরকম তছনছ হয়ে গেল। ওর একটা শালী ছিল, সেই শালীর সঙ্গেই আমাকে বিয়ে দিল, এবং এই বিয়ের হওয়ার পরেই আমার জীবনটা মনে হলো যে আমার কাছে আর নেই। মানে আমার যে একটা জীবন ছিল। যদি আপনাকে একটু থামাই, জি, বিয়ে দিল, তারপরে আপনার জীবন চেঞ্জ হয়ে গেল, আপনি কেন বিয়েটা করলেন? আচ্ছা, বিয়ে তো কেউ জোর করে দিয়ে দিতে না, পারে জোর না। করে দেয় না। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একই সঙ্গে বড় হয়েছি, চাকরি করছি। তো ও তো আমার আগেই বিয়ে করেছিল, ওর একটা শালী ছিল, তো ও চিন্তা করলো যে একটা আমার জন্য একটা মেয়ে দেখবে। তো সে বললো যে সেই পারমিশন নিশ্চয়ই আপনিই দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, বন্ধু বন্ধু মেয়ে দেখতেই পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে তার যে শালী ছিল, শালীর কথা সে আমাকে বলল, এবং তার বিভিন্ন রূপের গুণের কার্যক্রমের বিভিন্ন ভালো ভালো দিকগুলা আমার কাছে তুলে ধরলো। হ্যাঁ, সে খুব ভালো রান্না করে, সে খুব ঘরওয়ালি, সে পড়াশোনায় ভালো, দারুণ, হ্যাঁ, আচার ব্যবহার, মানে সব দিক দিয়ে সে পারফেক্ট, অসাধারণ। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, পুরুষ মানুষ একার কতদিন থাকে, বিয়ে তো করতেই হবে। ও যেহেতু এত করে বলছে, আমার বন্ধু মানুষ, ও তো আমার জন্য খারাপ বা অন্য কিছু সে আমাকে দিবে না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপা, যে আমার বন্ধু আমার সঙ্গে এরকম প্রতারণা করলো। মানে ওর ব্যবহার করার জিনিস যাকে বলে, মানে আপনি যে ধরেন, আপনি যে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, ভেঙে বলতে হবে না, যে আপনি ধরেন আপনি যে ঘড়িটা পরলেন, হ্যাঁ, সেই ঘড়িটা কি আরেকজন পরবে? না, পরবে না। বা আপনি যে শুটা পরবেন, সেটা কি আরেকজন পরবে না। মানে আমার কাছে মনে হয় না যে একজনের ব্যবহার করার জিনিস আমি ব্যবহার করব, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আপনার কেন মনে হলো? আপনার বিয়ের আগে তো ওই বাড়িতে যাতায়াত ছিল, বন্ধুর সাথে একটা সুসম্পর্ক ছিল, আপনি কি কিছুই টের পাননি? আমি, হ্যাঁ, কিছু টের পাইনি বলতে, আমি তো সব সময় ছিলাম না।
মানে বাড়িতে গেলে হয়তো ওই 5 মিনিট 10 মিনিটের জন্য ওর সঙ্গে দুটো কথা বলতাম, বেরিয়ে চলে আসতাম, দুজনে মিলে বেরিয়ে এসে বাইরে এসে আড্ডা করতাম। ঘরে কিন্তু বেশি টাইম দিতাম না। সো ওর যে শালিকার যে কি অবস্থা ছিল, ভালো মন্দ ওভাবে কিন্তু আমার দেখার সুযোগ হয় তাহলে না। আপনার কাছে তো কোনো প্রমাণ নেই। আপনি যেটা বলছেন, আপনি যেই ভয়ঙ্কর যেই কথাটা বললেন, একটু প্রমাণ বলেন না, প্রমাণ আসলে কি বলবো আপা, আমার বলতেও মানে আমার বিশ্বাস করতেও আমার নিজেকে কষ্ট হচ্ছে যে আমারই বন্ধু, আমার এত ক্লোজ ফ্রেন্ড, ও আমার সাথে এত বড় একটা ছল চাতুরি, একটা প্রতারণা করতে পারলো। এবং ওর বিবাহিত জীবনেও কিন্তু ও সুখী না। ও একমাত্র ওর এই শালির কারণে, ও শালিকে নিয়ে মানে যেভাবে সে ফুর্তি করেছে, ঘুরেছে, রং তামাশা করেছে, আপা এই কথাগুলো বলতেও আমার কাছে আমার লজ্জা পাচ্ছে যে আমি কথাগুলো আপনার কাছে আমি উচ্চারণ করছি। এবং সেই এটো মাল সে আমাকে দিয়ে খাইয়েছে। মামুন সাহেব, আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। আমি আপনার কাছে প্রমাণ চাচ্ছি। একটা মুহূর্ত বলেন, একটা ঘটনা বলেন। আপা আমি বলি, প্রমাণ কয়টা দেব আমি আপনাকে? হ্যাঁ, কয়টা প্রমাণ দেব? আমি আমার বিবাহিত জীবনে আমি বিশ্বাস করবেন না, আমি এখানে বসে থাকতে পারছি না। আমার গরম হয়ে যাচ্ছে আমার শরীর। আমি যদি কোনো একটা কাজের কথা বলি, আপনি রাগ করবেন না। আমি রাগ করছি না, কিন্তু আপনি একটু বলেন কথার কথা। না, আমি আপনাকে একটু থামাচ্ছি কথার কথা। আমি বললাম যে আমি আমার শ্বশুরবাড়িতে ভাত পাই না, বাবা মায়ের কাছে গিয়ে বললাম। এখন আমার বাবা মা তো জানতে চাবে ভাত পাও না সেটা কি এক বেলার নাকি কোনো বেলারই পাও না। আমি তখন বলবো এক বেলার পাও না। কেন পাও না? তোমার কি ও বাড়িতে চালের অভাব আছে নাকি ডাক্তার তোমাকে খেতে না করেছে? তখন আমি বলবো ও বাড়িতে ওরা আমাকে খেতেই দেয় না, তোমার সামনে বসে ওরা খায়। আমি বললাম হ্যাঁ খায়। তাহলে ওনারা একদিন আসবে, একদিন দেখবে যে আসলেই তার মেয়েকে খেতে না দিয়ে শ্বশুর বাড়ির সবাই খাচ্ছে, তাই না? জি অবশ্যই। এই যে আমি এই ধরনের একটা প্রমাণ চাচ্ছি। আচ্ছা, আমি বলছি আপনাকে একটা না, এরকম হাজার হাজার প্রমাণ আমি এখন তো বলতে পারবো না। আমি দু একটা কথা আমি বলি। আমি যখন খেতে বসি, আমি যদি বলি যে আমাকে মাছের লেজটা দিও না, মাথাটা দাও, তখন সে তার ওই দুলাভাই যে আমার বন্ধু হাসান, যাকে আমি আমার চোখের কাটা আমি মনে করি, সে তার সেই দুলাভাইয়ের কথা এখানে টেনে নিয়ে আসে যে তার দুলাভাই এই মাছের মাথাটা খেতে তার খুব ভালো লাগতো, তার খুব পছন্দ। আরে বাবা, এখানে আমি তোমার কাছে বলছি আমাকে মাছের মাথাটা দাও, আমি খাবো, তুমি এখানে দুলাভাইয়ের কথা তুমি কেন টানলো? আরে মার্কেটে কোথাও গেলে কোনটা নিবা, এটা নিবা না ওটা নিবা, এখানে তার দুলাভাইয়ের কথা, দুলাভাই এটা কিনে দিচ্ছে, দুলাভাই এটা করছে, দুলাভাই এভাবে আমাকে পছন্দ করে দিছে। মানে আমি আসলে বলতে পারছি না আপা, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে দুলাভাই মানে দুলাভাই ছাড়া ওর কাছে আর কোনো কথা নাই। এখন আপনি বলেন যে একটা বিষয় নিয়ে একই কথা আপনার কাছে বারবার শুনতে কি ভালো লাগবে? ভালো লাগে না। কিন্তু আপনাদের বিবাহিত জীবন কতদিনের? তারপরে বছরখানিক হবে। বছরখানিকের মধ্যে আপনাদের যে সমস্যা শুরু হয়ে গেছে, একটা মেয়ের কিন্তু সময় লাগে, একটা ছেলেরও সময় লাগে একটা নারীকে বুঝতে, একটা নারীরও সময় লাগে একজন পুরুষকে বুঝতে। এবং বাড়ির যেই আতুর ঘর, আমরা যে বলি আতুর ঘরের গন্ধ, এটা ছেড়ে শ্বশুর বাড়ির একটা মানে সুগন্ধ, এটা শরীরে আসতেও সময় দিতে হয়। হয়তোবা সেই কারণেই আপনার স্ত্রী তার দুলাভাই বা তার বোনের কথা তুলে, এটাও তো হতে পারে। আপনি তো ম্যাচিউর, ওর থেকে বয়সে বড়, আপনার তো বোঝার কথা এটা। আচ্ছা, আমি কি এভাবে কখনো ভেবেছেন? আমি আরেকটা কথা বলি, আমি তো একজন পুরুষ মানুষ। আমি চাকরি করব বা বিজনেস করব, আদারওয়াইজ যেটাই হোক আমি তো করব। হ্যাঁ, আমি চাকরি করব, চাকরির শেষে আমি যখন সন্ধ্যা বা রাতে বাসায় ফিরবো, তখন একটা পুরুষ কি চায়? সে দরজা নক করে তার ওয়াইফ দরজাটা খুলে দিবে, একটা সুন্দর মুখ দেখবে, তাকে হয়তো এক গ্লাস পানিও এনে দিবে, বা জিজ্ঞেস করবে যে ঠিক আছে আমি তোমাকে ড্রেসটা লুঙ্গিটা দিচ্ছি, তুমি ড্রেসটা চেঞ্জ করো, ফ্রি হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি বা খাবার দিচ্ছি। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন নাকি বাসায় ঢুকে দরজা নক করি, সে দরজা খুলে মনে হচ্ছে আমার সামনে একটা মানে অন্ধকার মেঘ এসে আমার সামনে দাঁড়ালো। ওর চেহারাটা মনে হচ্ছে যে মানে আমি কালো পাতিল বলে না,
ওই যে ইয়ে পাতিল কি বলে ওটা পাতিল নিচে যে কালি পড়ে না, বাংলা ভাষা বলে কালি পড়ে, মনে হয় ওর চেহারাটা নিয়ে ও আমার সাথে হাজির হয়। কেন হয় জানেন? ওই যে আমি যে সারাদিন বাইরে থাকি ওর দুলাভাইয়ের সাথে, নিশ্চয়ই সারাদিন ফুসফুস ফোনে ফুসফুস করতেই থাকে, এটা বলতেই থাকে। দুলাভাই তার বিভিন্ন ফষ্টিনষ্টি কথা, মানে আপা আমি এই ধরনের কথা না আমি আসলে বলতে পারছি না। আপনি তো বাসায় থাকেন না, তাহলে কিভাবে জানবেন? ওই যে আমার সাথে কেন এরকম করবে? আমি খেতে বসলে হয়তো একটা অভিমান তৈরি হয় যে উনি হয়তো আরো ঘন্টা 3 আগে বা 4 আগে আপনার উপস্থিতি আশা করেছিল, উনিও তো একা বাসায় থাকে, তাকে মানে আপনার এই দেরিটা দেখে একটা অভিমানের ব্যাপার আছে। ওকে আমি আপনাকে ধরে দিচ্ছি আপা, তো অভিমান করে। আপনি বলেন একটা পুরুষ মানুষ কি 24 ঘন্টা বাসায় থাকতে পারে? বলেন না, 24 ঘন্টা সে কি চায় জানেন? সে চায়, আমি জানি না সে আমাকে কিভাবে আমাকে কিনে চিন্তা করে, 24 ঘন্টা মনে হয় আমি তার কাছে থাকি, তার কাছে বসে থাকি। এটা কি সম্ভব? এটা পুরুষের মানুষই এটাকে সম্ভব? এটা অবশ্যই। আর যদি সেটা আমি না করি আপা, সে কি করে? কান্নাকাটি করবে, একটা গ্যাঞ্জাম লাগাই দিবে, আমার সাথে একটা ঝগড়া ফ্যাসাদ তৈরি করে দিবে। আর তারপরে হবে ফোনে তার দুলাভাইকে সব কমপ্লেন করে। তারপরে কি হবে? তারপর তার দুলাভাই অফিসে এসে আমার সাথে আবার মিসবিহেভ করবে, মনে হচ্ছে আমি তার বন্ধুই না, আমি তার সত্যতা পূর্ণ হয়ে গেছি। শোনার পরে কি হবে? এরপরে শোনার পর আমার মাথা আপা, আসলে আমার মাথা তখন আমি কন্ট্রোল করতে পারি না। আমি বাসায় গিয়ে ওকে আমি মানে দেই 2-1টা চড়থাপ্পড় দেই, খুব বেশি না, মানে দেই 2-1টা। আপনি স্বীকার করছেন যে আপনি আপনার স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন? না 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 আপা, আমি কিন্তু ওভাবে পেটাই না, মানে যেভাবে পেটানোর কথা বললাম, হ্যাঁ আসলে এটা পেটানোর মতো না, মানে কাউকে বলার মতো না যে আমি তাকে পেটাই। আসলে তো সেটাই আপনি যেটা বলছেন, এটাই ওটা পেটানোর মতনই না। কারণ আপনার স্ত্রী যেটা বললেন, আপনার মানে ও বললেন যে আমি দেখাতে পারবো না ও আমাকে কোথায় আঘাত করে। জি, তাহলে এই পেটান আপনি কতটা চতুরতার সাথে। আমি আপনাকে বলছি এই পেটানো না, আমি বলি আমাদের শরীয়তে একটা কথা আছে, মানে ইসলাম ধর্মে একটা কথা আছে যে আপনার ওয়াইফ যদি অন্যায় করে, মানে কারো লোকের সাথে, আমাদের ফ্যামিলির কোনো লোকের সামনে অন্যায় আচরণ করে, খারাপ কাজ করে বা কথা শুনে না সে, হ্যাঁ তখন তাকে প্রাথমিক পর্যায়ে তাকে ধমক দিয়ে শোধরানোর চেষ্টা করা। জি, এটা। আর দ্বিতীয়বার যদি সে এই কথাটা না শুনে না শোধরায়, তখন তাকে স্বাভাবিক পেটানো জায়েজ আছে আপা। এবং এটা যদি আমি না করি তখন কিন্তু আমি অপরাধী হয়ে যাই। আপনি শুধু শুধু ধর্মের দোহাই দিয়ে নারীকে ইসলাম যেখানে নিয়ে গেছে, নারীর সম্মান ইসলাম ধর্মে, আমাদের ধর্মে যেই অবস্থানে আছে সেইখান থেকে অনেক নিচে ফেলে দিচ্ছেন। আমাদের ধর্মে ধর্ম অনুযায়ী আমাদের নারীদের অনেক সুন্দর, সম্মানজনক, অনেক পবিত্র একটা স্থান আছে। তবে পাশাপাশি এটাও আছে, ধর্মীয় অনুশাসন অনুযায়ী জি আইনও আছে। জি 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 আপা, আমি আপনাকে বলি, আইনও আছে, এটা আমি আপনাকে মনে করে দিলাম। তাহলে সে মামলা দিক, আইনের শাসন সে ব্যবহার করুক, সে আমার নামে মামলা দিক, কোর্টে উঠাক আমাকে, আমি আমার আইন আদালত হোক। আমি তো চাই না আসলে তার সাথে এই সংসার করতে, আমি চাই না। সে করুক, কোর্টে যাক, সে মামলা করুক, আমার নামে সে মামলা করুক। আমি যে তাকে মেরেছি, আঘাত করেছি, সে দেখাক, সবাইকে দেখাক আমি কোথায় মেরেছি তাকে। মামুন সাহেব, মানসিক আঘাত সেটা নারী পুরুষ নয়, মানুষের মানসিক আঘাত দেখানো তো যায় না, বোঝানোও দুষ্কর হয়ে যায়। তবে যদি মানুষ হয়ে থাকি আমরা, অবশ্যই সেটা আমরা অনুধাবন করতে পারি। সেই ব্যথার বোধ আমাদের মধ্যেও মানে তৈরি হয়, আমরা ব্যথিত হই। আর শারীরিক আঘাত সেটা অবশ্যই দেখা যায়। এবং এই যে আপনি, যদি আমি ভুল না করে থাকি, আপনি কি এমনভাবে পেটান যেটার জন্য আপনি খুব জোর দিয়ে বলছেন দেখাক, প্রমাণ দেখাক? না না না, আমি এরকম, কিন্তু তারপরেও দেখানো সম্ভব। আইনে কিন্তু শুধু পুলিশ কিন্তু পুরুষরাই না, নারী পুলিশও আছে, এবং নারীদের সামনে আপনার স্ত্রী কিন্তু সেই ব্যথাটা দেখাতে পারবে। তবে কি জানেন, খুব ইন্টারেস্টিং কথা আপনাকে আমি বলি, আপনার স্ত্রীর সাথে কথা বলে আমি খুব অবাক হয়েছি। এই যে আপনি যতটা জোর দিয়ে বলছেন না যে মামলা করুক, আইনের আশ্রয় নিক, পারলে প্রমাণ দেখাক, আপনার স্ত্রী ঠিক তার উল্টা কথা বলবে। এরকম বলছে যে
কোনো আইনের আশ্রয় আমি নিতে চাই না। আমি কাউকে বলতে চাই না যে আমি আসলেই কতটা কষ্ট পাচ্ছি, কারণ আমি সুখী হতে চাই। আমি জানি আমার স্বামীর এটা একটা রাগ, আপা আমি আপনাকে একটু সে থামিয়ে আপনার সাথে সংসার করতে চায়। আমি আপনাকে একটু বলতে চাচ্ছিলাম যে তার যে দুলাভাই, মানে আমার যে বন্ধু এখন দুলাভাই হাসান সাহেব। হাসান সাহেব, হ্যাঁ, এই হাসান সাহেব মানে মাঝখানে এসে তৃতীয় পক্ষ হয়ে আমাদের এই ফ্যামিলির মধ্যে সে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করছে। আপনার কোনো গার্জিয়ান আছে? না আপনার স্ত্রীর কোনো গার্জিয়ান আছে? না, আমার ফ্রেন্ড বলেছিল যে সে একজন এতিম, তার ডানে বামে কেউ নেই, এবং এও বলেছিল বর্তমান সময়ে অনেকেরই তো বয়ফ্রেন্ড থাকে, ওর কোনো বয়ফ্রেন্ড নেই, মানে কোনো ছেলে বন্ধু নেই, হ্যাঁ, ওর একেবারে হ্যাঁ। একেবারে ফেরেশতার মতন। গার্জিয়ান নাই, তারপরেও কিন্তু আছে, তার আপন বোনটা আছে, তার বোনের হাজবেন্ড আছে, তাহলে কেন তারা মাঝখানে আসবে না? তার তো গার্জিয়ান আছে, বাবা মাই যে গার্জিয়ান হবে নট নেসেসারি। আমার চাচা ফুপুরাও তো আমার গার্জিয়ান। না, হতেই পারে, সেটা হতেই পারে। তাহলে আপনি কি চাচ্ছেন না যে তার কোনো গার্জিয়ান থাকুক? না, আমি ওই যে ওইটাই শুনেছিলেন, এতিম সন্তান দেখে কি বিয়েটা করেছিলেন এমন কি ভাই? না, সেরকম তো না। তাহলে আপনি কেন তাদের হস্তক্ষেপ, তাদের উপস্থিতি আপনি মানতে পারছেন? এখন আমি মানতে পারছি না সেই একটা জায়গায়, ও যে 24টা ঘন্টা তার দুলাভাই ছাড়া তার মুখে আর অন্য কোনো কথা আমি শুনতে পাই না। আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে ও দুলাভাই ওর জান প্রাণ মন সবকিছু। উনি কি আপনি বিয়ের পরে আপনার স্ত্রীর কি অনেক বন্ধু বান্ধব দেখেছেন? না, সেরকম দেখি নাই। চারিত্রিক আর কোনো ত্রুটি দেখেছেন? যে সে কফি শপে যেতে চায়, সে মানে অনেকে এটা ত্রুটি মনে করে, বাট এটাই স্বাভাবিক। অনেক শপিং করতে চায়, পার্লারে গিয়ে অনেক সাজতে চায়, এটসেট্রা এটসেট্রা, এই যে এইগুলোতে কি আপনি কখনো বিরক্ত হয়েছেন? না, এরকম বিরক্ত আমি হইনি, তবে মাঝে মাঝে সে আমাকে প্রেসার করতো যে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়িতে এসে সে আমাকে নিয়ে হয়তো বাইরে কোথাও যাবে। ওকে, কিন্তু আপা আমি বলি, আমি তো ছোট একটা চাকরি করি, হ্যাঁ, সেই চাকরি পয়সায় আমাদের ফ্যামিলি আসলে একটু কষ্ট। আপনি বিয়ের আগে দেশ বিদেশ ঘুরে বেড়াতেন, তখন সমস্যা হতো না? আর বউ একটু আপনার সাথে ঘুরতে যেত, ওই যে তখন ফ্যামিলি খরচটা বেড়ে যায় আপা। বিয়ের আগে তো আমি ছিলাম ব্যাচেলর, আমি হয়তো একটা রুম নিয়ে 1200 টাকা। আপনাকে বলেছে যে আমাকে আমেরিকা, ইউরোপ বা নেপাল, ভুটান, কলকাতা, ইন্ডিয়া বা এখানে ওখানে ব্যাংকক, সিঙ্গাপুরে নিয়ে চলো? না, সেরকম কিছু বলেনি। কোথায় ঘুরতে চেয়েছে? হয়তো বাড়ি থেকে। কিন্তু আমি বুঝাতে পারছি না আপা, যে আপনাকে বুঝাতে পারছি না যে মানুষটা এত ঘুরে বেড়াতো, সেই মানুষটা স্ত্রীর সাথে একটা মানে সান্ধ্য ভ্রমণে বের হবে বা একটা জায়গায় বসে সুন্দর করে দুজন কথা বলতে বলতে একটু চা খাবে, নাস্তা খাবে, সেটা কেন মানতে পারছে না? আপা সেখানেও কিভাবে হলো? আপা সেখানেও সমস্যা। ওই যে বললাম ওর দুলাভাই একটা লম্পট, একটা চরিত্রহীন একটা দুলাভাই। ওই দুলাভাইয়ের কথা ছাড়া ওর মুখে আর কোনো কথাই আসে না। ওকে নিয়ে যে কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব, চা খেতে যাব, কফি শপে যাব, সেখানে গিয়েও দেখবেন ও দুলাভাইয়ের কথা উঠছে। এর জন্যই আপা ওর সাথে আমার বরাবরই হচ্ছে না। আমার মনে হয় আপনি বুঝতে ভুল করছেন। আপনার কোথাও এক জায়গায় আপনি একটু নমনীয় হন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। তার আগে হাসান সাহেব এবং স্বর্ণালী দুইজন আসুক, আপনারা তিনজন একসাথে কথা বলেন। ঠিক আছে, আসুক, তাতে আমার সমস্যা নেই। কিন্তু আমি আপা, আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই সম্পর্কটা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আপনি এটাকে এখানে সমাধান করে দিবেন। আমি আর এই জীবন আমি আর চলতে পারছি না আপা। এখন স্টুডিওতে উপস্থিত আছে তিনজন মানুষ, তিনজনই তাদের কথা বলবেন, মন খুলে আপনারা কথা বলবেন। কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকলে চেষ্টা করবেন সেটাকে সংশোধন করে নেবার। আবার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নটা করলে সেটার উত্তর পেলে আপনার বোনের জীবন সুন্দর হয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নটা করবেন। তবে চেষ্টা করবেন উত্তেজনা কম করতে। কথা বলেন, আপনারা বলেন। কি বলবো আসলে, আমি যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এখানে আমার লাইফের 12টা বাজানোর জন্য মনে হয় আমাকে এখানে ডেকে আনা হয়েছে। হয় আমার ওয়াইফ আনছে, না হলে আমার বন্ধু, আমার সে দুলা ভাই আমাকে এখানে 12টা বাজা, আমার লাইফের 12টা বাজা শেষ, আমাকে এখানে আনা হয়েছে। বলার ভাষা নেই, আমি কি বলবো আপা। এখানে 12টা বাজানোর কি আছে? আমি এই অনুষ্ঠানে যোগাযোগ করেছি, আমি আপার সাথে কথা বলেছি, কথা বলার পরে এখানে আসার আপা বন্ধু আজকে আসছে,
আজকে আসতে বললো তাই আসলাম। কারণ আমি তো চাই না যে ঘটনাটা মানে যে আরো বাড়ুক বা আরো সমস্যা তৈরি হোক। আর এখানে যেহেতু আমি আসছি, সেখানে স্বর্ণালীকে আসতে হবে, তোমাকে আসতে হবে, এটাই কি স্বাভাবিক না? কারণ তুমি যে সমস্ত অদ্ভুত আচরণ করতেছো, যেভাবে তুমি লাইফ লিভ করতেছো, এটা তো এভাবে তো লাইফ লিভ করা যায় না। আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে গেলে আমাদের ভবিষ্যৎ কি হবে? মামুন ভাই, আপনি জানেন না আপনার বন্ধু কেমন? আপনি কেন এগুলো করতেছেন? আপনি আপনি বুঝতেছেন এরপরে কি হতে পারে আমার উপরে? প্লিজ ভাই, আপনি অনুরোধ করতেছি, আপনি এগুলো বন্ধ করেন। আপা, আপনি বুঝতে পারতেছেন? এখনো বুঝেন যে তার দুলাভাইয়ের জন্য তার মনে জান মনে পুড়ে যেতেছে। মানে তার দুলাভাই ছাড়া সে কিছু বুঝে না। আপনি দেখেন দুলাভাই মনে কলজা পুইরা কল হয়ে যেতেছে, আপনি গন্ধ পাইতেছেন, আমি গন্ধ পাইতেছি। আমি এই জীবনে আমি কন্টিনিউ করতে চাই না আপা। আপনি আমাকে এখানে আজকে একটা সমাধান দিয়ে দেন। আমি আর এই সংসার আমি থাকতে চাচ্ছি না আপা। আমি আর পারছি না আপা। মামুন সাহেব, আপনাকে একটু থামায়, আমি কোনো সমাধান দিতে বসি নাই, আবার মনে করিয়ে দিলাম। আরেকটা জিনিস হলো যে উনি কিন্তু আপনার জন্য তার দুলাভাইকে থামতে বলেছে। একবারের জন্যও তার দুলাভাইয়ের জন্য তার মায়া না, আপনার জন্য মায়া, এটাই প্রকাশ করেছে। না আপা, এটা আমি কোনোভাবেই মানি না। কারণ আমি বিয়ের আগে আমি ভেবেছিলাম যে আমার স্ত্রী হয়তো একটা সতী সাবিত্রী আমাকে দিয়েছে, আর সতী সাবিত্রী আমি তাকে নিয়ে সংসার সুখী হব। কিন্তু বিয়ের পরে সুখ তো দূরের কথা, মানে আমার জীবনটা মনে হয় নরকে পরিণত হয়েছে। আমি একটা নরকের দোজকের মধ্যে আমি আছি। তাহলে এখনকার এই 2025 সালে এসেও মানুষ কি খালি সতী আর সাবিত্রীকেই চাই? কোনো মানুষ চায় না? না, সেটা অবশ্যই চাই। কিন্তু আপনি এই যে দেখেন আমার যে বন্ধু, আমি আমার বন্ধু ভাবতেও আমার নিজেকে এখন লজ্জা হচ্ছে যে এই মানুষ রূপী একটা পশু আমার বন্ধু, আমার ছোটবেলায় বন্ধু ছিল। উনি পশুদের কি কাজটা করলেন একটু বলেন তো? আমার ফ্যামিলির মধ্যে সে আমার ফ্যামিলির মধ্যে সে বসেন, আরাম করে বসে কথা বলেন। আমার ফ্যামিলির মধ্যে সে নাক গলায় বা হাত ঢুকায়। আমার ওয়াইফের সাথে সে যোগাযোগ রাখে, কন্টিনিউ যোগাযোগ রাখে। এবং আমি বাসায় ঢোকার পরেও আমি যদি আমার ওয়াইফের কাছে বলি যে আমার এক গ্লাস পানি দাও, সে বলে তুমি নিয়ে খাও। আমি বলি যে আমার লুঙ্গিটা দাও, আমার গামছাটা দাও, না সে অন্য কাজে ব্যস্ত থাকে, সে আমাকে বলে তুমি নিয়ে নাও। এই যে বলছে যে আপনার সাথে যোগাযোগ থাকে, আপনার সব বিষয়ে জানাতে হয়, কেন? আপনি নিজে একটু উত্তরটা দেন। আচ্ছা আপা, আপনাকে আমি একটা জিনিস বলি। আপনাকে আমি বলছি যে আমার ছোট বোন, আমি তার বড় ভাই, আমি গার্জিয়ান। এক কথা বলেন আপনি। হ্যাঁ, আমি গার্জিয়ান। আমার মাধ্যমে তার সাথে বিয়ে দেওয়া হয়, তো আমি খোঁজ খবর রাখবো না? তাইলে আমি কি বড় ভাই হিসাবে আমি খোঁজ খবর রাখবো না? আমার দায়িত্ব না এটা? তো এর মধ্যে যদি সে অন্য কিছু খোঁজে, এটা তো তার, আমি তো বিয়ে দেওয়ার পর ছোট বোনকে তার চরিত্র সম্পর্কে জেনে ফেলছি। সে তো আসলে অন্য চরিত্রের লোক। শোনেন, আমি বলি, আপনি আমার বন্ধু ছিলেন, এখন দুলাভাই হইছেন। আপনাকে যদি আমি আপনার এই ক্যারেক্টারটা যদি আমি বিয়ের আগে জানতে পারতাম, তাহলে আমি এই বিয়েটা আমি করতাম না, বুঝছেন? শুধু আপনি আপনার বন্ধু আমাকে বুঝাইছিলেন যে আপনার শালীকে একজন সতী সাবিত্রী ফেরেশতা, তার সাথে আমার বিয়ে দিবেন, আমার সংসারটা জীবনটা অনেক শান্তিতে ভরে যাবে। আমি বিয়ে করছিলাম। ব্যতীত হয়েছে এটাই যে আমার বিয়ের আগে আমার ওয়াইফ আপনার শালিকার সাথে আপনি যেভাবে থাকছেন, মুখ সামনে কথা বলো। তুমি কিন্তু যদি আমার বন্ধু না হতেন, আমি পিঠে এখানে আমি আপনি লাশ বানিয়ে ফেলতাম। কি বলছো তুমি এগুলি? আমি আমার সাথে আপনি আপনার কথা বলবেন, তুমি বেয়াদবির মতো আমার সাথে কথা করবি না। স্টুপিড। হাসান সাহেব বসেন। মামুন সাহেব, এগুলো কি বলতেছে তারা? সবকিছু আমাদের নিয়ে হচ্ছে। আমি আর নিতে পারছি না আপু, আমি আর নিতে পারছি না। মাটি তুমি দুই ভাগ হয়ে যায়, আমি চলে যাই। আপা দেখছেন, আমরা এতগুলি মানুষ এখানে উপস্থিত, এখানে সে যে ব্যবহারটা, তার যে আচরণ আপনি দেখছেন, এখানে যদি সে এগুলি করতে পারে, তাহলে তারা দুজন যখন একসঙ্গে থাকে তাহলে সে কি করতে পারে? আপনি আপনি মনে হয় একেবারে ফেরেশতা। আপনি যে আমার বিয়ের আগে শালীর সাথে কি করছেন না করছেন? ভাই মামুন ভাই, আপনি প্লিজ, আপনি কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেননি। আপনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। যে বিষয়ে আপনি প্রমাণ দেখাতে পারেননি, সেই বিষয়টা আপনি বারবার টেনে পরিবেশটা কলুষিত করছেন। স্বর্ণালী, আপনার কাছে আসি। উনি আপনাকে শারীরিকভাবে নির্যাতন করে? আপা,
সব সংসারে আছে, কম বেশি হয়, কিন্তু আমার একটু বেশি হয়। তাই বলে কি করবো বলেন? আমি তো মেনে নিয়েছি সবকিছু, আমি তো এই লোকটারে নিয়ে সুখে থাকতে চেয়েছি। এখন সুখের নমুনা এই আপনার আপা আপা ওই যে কান্না করতেছে, এটা একটা নাটক, এটা হচ্ছে ইমোশন। আমি এসব নাটক দেখছি, দেখতে দেখতে আমি এখন ফেড আপ। এই নাটক ইমোশন আমি বুঝি না, আমি বুঝি প্র্যাকটিক্যাল। আমি চোখে যেটা দেখি, সরাসরি বাস্তবে যেটা দেখি, আমি সেটা মনে করি। দেখেছেন তাদের শালিয়া দুলাভাইকে একত্রে কোথাও? একত্রে দেখি নাই, কিন্তু আমি যখন থেকে বাসায় আসি। আপনি বলছেন আপনি যেটা চোখে দেখেন সেটাই বলেন, আবার এই আপনি বলছেন যে আপনি দেখেন নাই। আমি যখন নাকি বাসায় আসি আপা, হ্যাঁ, ও আমার দিকে কোনো নজর দেয় না। আমি একটা কিছু চাইলে সে আমাকে দেয় না, সে তার দুলাভাইয়ের কথা বলে, দুলাভাইয়ের উদাহরণ দেয়। আপনি এই যে এখন যেইভাবে কথাটা বলছেন, এটা কি রাগ থেকে বলছেন? হ্যাঁ, আমি রাগ হব না? ও এখনো দেখেন সে তার দুলাভাইয়ের কথা বলতেছে। আপনি যদি রাগ হতে পারেন, উনিও একজন মানুষ, উনার মধ্যেও রাগ আসতে পারে, উনার মধ্যেও অভিমান আসতে পারে, এটা কেন মেনে নিচ্ছেন না? কিন্তু ওই যে কথায় কথায় তার দুলাভাইয়ের টানে কেন? আপা আমি বুঝতে পারছি না। দুলাভাই তার বাবা, দুলাভাই তার ভাই, দুলাভাই তার গার্জিয়ান। আপা এখন তো আমি তার গার্জিয়ান, এখন তো আমি তার আপনি গার্জিয়ান হলে এরকম আচরণ কিভাবে করেন ভাই? আপনি আমাকে বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে বুঝেই বলছি, আমাকে বোঝার চেষ্টা করেন। আপনাকে বুঝেই বলছি, আপনি গার্জিয়ান মানে কি গায়ে হাত তুলবেন? একজন পিতাও তো একজন সন্তানের গায়ে হাত তুলতে পারে না। না না না, আমি তো গায়ে হাত তুলি নাই, কিন্তু এরা আমার নামে মিথ্যা বলতেছে, আপনার কাছে মিথ্যা বলছে। আমি কেন গায়ে হাত তুলবো? আমি যদি গায়ে হাতে তুলি, ওরা মামলা করুক আমার নামে, জেল জরিমানা করুক। আর একটা বিষয় আপনাকে বলি, সে যে মানসিকভাবে অসুস্থ, সে যে সামাজিকভাবে মানে যে কোণঠাসা, এটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে তার যে আপন বড় ভাই, যে তাকে মানে যে তার বাবা মার অবর্তমানে তাকে যে লালন পালন করে, তাকে যে একটা সুপ্রতিষ্ঠিত একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেই ভাইয়ের সাথে তার কোনো কানেক্টিভিটি নাই। শুনেন, আমি একটা কথা বলি, এখন না বললেই না। আপনার ওয়াইফের সাথে তো আপনার সম্পর্ক ভালো না, শুধু আপনার এই একমাত্র শালীর কারণে। আপনি জানেন, আমি যদি আজকে ওকে ডিভোর্স দেই, ও কালকেই ওর ওই শালীকে নিয়ে লাপাত্তা হয়ে যাবে, জানেন? প্লিজ আপনি তুমি কি বলতেছো? তুমি কি বলতেছো? তুমি আমাদের সংসারের মধ্যে তুমি নাক গলাও কেন? তুমি এগুলি কি বলতেছো? তুমি আমাদের সংসার তুমি নাক গলাও কেন? আজকে আমাদের স্বামী স্ত্রী ঠিক থাকতে পারো না, এক স্ত্রীকে নিয়ে তুমি ইয়ে করতে পারো না, সুখী করতে পারো না। তুমি আসছো আমার সংসারে, আবার তুমি নাক গলাও না ভাই। তুমি কি নাক গলাবো না? কি নাক গলাবো না? সংসার দেখতে পারবো। তুমি যা করতেছো আমার এই বোনটার সাথে এরকম চলতে থাকলে তো আমার বোনকে তোমার কাছে রাখতে পারবো না। তাকে তো অ্যাট লিস্ট বেঁচে থাকতে দিতে হবে। ও তোমার বোন। কি বলতে চাও তুমি? তুমি মনে করো তোমার মতোই সব? আমার বোন, আমার আপু, আমার বড় আপু খুবই ভালো একজন ব্যক্তি এবং তারা খুব সুখে আছে। কিন্তু আমি একটা শিক্ষিত পার্সন, আমি ছোট জব করতে পারি, একটা চাকরি করে খেতে পারি, কিন্তু আমি বাইরে যাই না। কারণ আমার স্বামী পছন্দ করে না বাইরে গিয়ে কাজ করে খাওয়াটা, যার কারণে আমি বাইরে গিয়ে কাজ করে খাই না। আমার কি এমন চাহিদা, না কোনো অলংকারের, না কোনো মানে হ্যাঁ, আমি তো অনেক কিছু চাই নাই আমার লাইফে। আমি একটু ডালদা ভাত খেয়ে একটু সুখে থাকতে চেয়েছিলাম, জাস্ট একটু সুখ চেয়েছিলাম। এটা কি আমার অপরাধ? কিন্তু এখানে কেন আমার বোনকে ছোট করা হচ্ছে? আপা আমি তাকে অনেক বুঝিয়েছি, অনেকবার বলেছি, আরে নিজের বুঝ যদি নিজে না বোঝে, একটা পাগলও তো নিজের বুঝটা নিজে বোঝে, কিন্তু সে কি বুঝে তার সঙ্গে আছে বা তার সঙ্গে এইভাবে নিজের দুঃখ কষ্ট যা কিছু আছে সব সে চেপে যাচ্ছে। এটা তো ঠিক না, এভাবে তো সংসার হইতে পারে না, এভাবে তো সুখী হইতে পারে না। আপা দেখছেন, কথা শুনছেন? এখন কিসের গার্জিয়ান? ও হয়েছে একটা পাশব। আমি যদি আজকে যদি আমি ওকে যদি ডিভোর্স দিয়ে দিই, জানেন ওর মনে মনে তো একটা শয়তানি রয়েছে। ও বিয়ের আগে যা করছিল এখন তো করতে পারতেছে না, মানে ওর ভিতরে সেটা আবার নেশা আবার জায়গা উঠছে। আপা আমি যদি তালাক দিই, মামুন সাহেব আপনি যে ডিভোর্স দেওয়ার কথা বলছেন, তার আগে স্বর্ণালী যদি আপনার নামে মামলা করে, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে। করুক না আপা, মামলা করুক, আমি তো চাই ও মামলা করুক। আমি যদি সেটা চাই না। না না, সে চায় আপা, আপনি জানেন না। স্বর্ণালী চায় একটা সুখী জীবন, চায় না আপা। আপনি সুখটা চাচ্ছেন না। মামুন সাহেব আপনি একটু থামেন, একটু থামেন। হ্যাঁ সবাই
আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, কোনো কারণে আপনার কি অন্য আরেকজন মানুষের প্রতি দুর্বলতা আছে? না না না, কখনোই না। আমি আমার হাজবেন্ড থাকলে বলতেই পারেন, আপনি সেই মানুষটার সাথে জীবনযাপনের 100% রাইট রাখেন, কিন্তু আরেকজনের জীবন আপনি নষ্ট করতে পারেন না। না, আমি সেটা এটা বলছি এরকম না। থাকতে পারে আপা, এটা আপনি যেটা বলছেন না। এটা অমূলক না। মানে এরকম না হলে কোনো সে কারণে নিজ স্ত্রীকে এভাবে নির্যাতন করতে পারে? আমি কোথায় নির্যাতন করলাম? কি আমি নির্যাতন কোথায় করা মারছি, হয়নি কবে তুমি? মারছি, কি কি নির্যাতন নির্যাতন করছি? করো নাই? আমি বুঝতেছি সে না। যেভাবে নির্যাতন করে, আমার বউর জন্য তার মনে হয় পরাণ মানে কলজা ফাইটে যেতেছে। আপনি তো আমার বউরে মারবো, আদর করবো, আপনি সব তো আমি নিজে করবো। আমার কাছে এই, স্বীকার করেছেন। তোমার বউ হাসান মানে সাহেব, কি? একটু আস্তে, আপনি তো নিজে আমার কাছেও স্বীকার করেছেন যে আপনি তার গায়ে হাত তুলেছেন। আপা সেটা তো মারা বলে না, মা। ওইটা তো মায়ের বলে না, ওইটা মানে একরকম শাসন বলে। আর আমি যদি তাকে মারি, তাহলে সে আমার নামে মামলা করুক, কেস করুক, সে আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যায়। এখন আপনারা দুজনেই চুপ করবেন, একদম থামবেন, কোনো তর্ক উত্তেজনা মানে কুরুচিপূর্ণ কথাবার্তা নয়, একদম একটু চুপ করবেন প্লিজ। আপনি ভাই হিসাবেও চুপ থাকবেন, আপনি হাজবেন্ড হিসাবেও চুপ থাকবেন। স্বর্ণালী, আপনি বলেন আপনি কি চান? আপা, আমার দুলাভাই অপমানিত হোক এটা আমি চাই না, কারণ আমি আমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিলে আমার দুলাভাই ঋণ শোধ করতে পারবো না। দুলাভাই যথেষ্ট করেছে আমার জন্য। দেখছেন ভাই এখানে অপমানিত হচ্ছে, এটা আমি নিতে পারছি না। তাহলে আপনার ডিসিশনটা কি এখন? কিন্তু আমি তোমার স্বামীর সাথে থাকতে চাই। আমি স্বর্ণালী, তোমার যে কোনো সংসার একটা করতে চাই। সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে বলতে হবে আপনি স্বামীর সাথে থাকবেন, অথবা আপনি আপনার বোনের বাড়িতে গিয়ে আবার আপনার নতুন করে জীবন শুরু করবেন। যে কোনো একটা। অবশ্যই আমরা চাই আপনি আপনার হাজবেন্ডের কাছে থাকেন, কিন্তু হাজবেন্ড এর এই আচরণ কি আপনার জন্য সহনীয়? আপা আপনি বুঝতেছেন না, ও যে দুলাভাইয়ের কথা বলতেছে। আপনিও একটু বোঝার চেষ্টা করেন। ভাইয়া, ও খারাপ হোক, তারপর তো ও আমার স্বামী। আজকে না হোক কালও বুঝবে, অবশ্যই বুঝবে। একদিন একদিন আমাকে ভালোবাসবে। তোমরা এটা নিয়ে আর মাথা ব্যথা করো না। দেখছেন আপু, এরকম ছোট বোন যদি আপনার থাকতো তাহলে কি অবস্থা হতো বলেন? আমার তো কলিজাটা পুরো সারখার হয়ে যাচ্ছে আপু। আমি তো আপনাকে এটা বুঝাইতে পারতেছি না আপু। শোনেন, আপনাকে আর বুঝাইতে হবে না, আপাও বুঝাই গেছে, সবাই বুঝাই গেছে আপনার ভিতরে আসলে কি। আপনি উপর দিয়ে দেখাইতেছেন আপনার কলজা পুরো ঝাড়তা উঠছে, কিন্তু আপনি যে ভিতরে কি করতেছেন, যে শালীরে যদি আবার কাছে পাইতাম, আমার এই নাটক বোঝা হয়ে গেছে। শুনছেন আমি ওর আর কথা? এগুলো নিতে চাই না আপা। এই, আপনার তোমাকে না মাধ্যমে- বলছি এই সমস্ত কথা তুমি আর এই, বলবা না। তুমি কি বলতেছো? তুমি এখানে আর কোনো কথা বলো না। তুমি কি চুপ থাকো, বলতেছো? তুমি আর কথা বলো না প্লিজ। তুমি চেনো আমাকে? আমি আপু, আমি তুমি আর এই আমাকে সংসার চেনো? আমি আর কন্টিনিউ করতে চাই না। এই, আমি তুমি এখানে- আমাকে চেনো? আমি চিনছি, তুমি আমি ভুলে তোমাকে গেছো? খুব ভালো করে চিনছি। তুমি তুই আমার তোমার সেই বন্ধুকে কি ল্যাংটা ভালো বন্ধু হাসান, তুই চিন্তা না? কিন্তু তুই যে আমার সাথে নাটক করছস, এটা যদি আমি আগে জানতাম, বিয়ের আগে জানতাম, তাহলে তোর এই খাওয়া ফল আমি খাইতাম না। আমার উচিত কি ছিল জানোস? তোরে জেলে পুরে রাখা। এখন তো আমি জেলেই আছি, আমি একদম জেলের মধ্যে এসে আমি চাইতেছি মুক্তি হইতে। তুই তো শালীরে নিয়ে যা, আমারে মুক্তি দে, তুই আমার মুক্তি দে। তোরে সত্যিকারের জেলে ভরা উচিত। বিষয়টা কিন্তু স্বর্ণালী, পুরোপুরি স্বর্ণালী আপনি জানান। আমি কি বলবো, আমি তোর সাথে থাকতে চাই, কিন্তু এমন করলে কিভাবে হবে? আর ও তো আমাকে একবার দুইবার টর্চার করে না, ও তো প্রতিদিনই আমার সাথে টর্চার করতেছে। না না, এটা কিন্তু আপা টর্চার বলা যাবে না আপা। আমি তো ওইভাবে মারি নাই। আমাদের সেই ইসলামে হাদিসে আছে, আমি বউ যদি অন্যায় করে। ধর্মকে অবমাননা করবেন না, বারবার ধর্মকে অবমাননা করবেন না। স্বর্ণালী, আপনি বলেন। আপু, আমি তোর সাথে থাকতে চেয়েছিলাম, আর ও যদি আমাকে নিয়ে সুখী না, ঠিক আছে, আমি আমার আপার কাছে গিয়ে কদিন থাকি, তারপরে সিদ্ধান্ত নেন। এত তাড়াহুড়া করে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ একটা কুকুর পুষলে তো তার জন্য মানুষের মায়া হয়, আর আমি তো একটা মানুষ, আমার জন্য যদি ওর মায়া হয় তাহলে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। বলেন মামুন সাহেব। কি আর বলবো, শুনলেন না কি বললো? কুকুর বললো। আমি তো মানুষ না, আমি তো কুকুরই। ঠিক আছে, আমি থাকলাম না, আর ওর প্রাণের দুলাভাই চলে যাক দুলাভাইয়ের কাছে, আমার দরকার নেই তো। আমি সব জানি, সব বুঝা হয়ে গেছে আমার। চলে যাক দুলাভাইয়ের কাছে, চলে যাক। আর আমার শেষ কথা বলে দিচ্ছি, ওই দুলাভাইয়ের বাড়িতে যদি একবার যাওয়া হয়, আমার বাড়িতে আর দ্বিতীয়বার আসা যাবে না। আর আমার বাসায় তোর যা যা আছে
একটা চুল পরিমাণ জিনিস তুই নিতে পারবি না। যা, তুই তো দুলাভাইয়ের সাথে গিয়ে থাক, গিয়ে পিরিত কর, গিয়ে যা। হাসান সাহেব বলেন, আপনি কি বলবেন? কি বলবো আপা, এরকম কুকুরের সঙ্গে থাকার চেয়ে আমার বোনকে আমি আমার বাসায় নিয়ে যাই, দেখি ভেবে চিন্তে কি করা যায়। আমি তো জেনে শুনে এরকম কুকুরের কাছে আমার বোনকে রাখতে পারি না। সে যেভাবে নির্যাতন করে, একটা মানুষ মানে কুকুর বিড়ালকেও এভাবে নির্যাতন করে না, সে যে নির্যাতন করছে। আপা, ও যে আমার কুকুর বলতেছে, ছোটবেলা থেকেও আমাকে চিনে না, আমাকে দেখে নাই, আমি কি কুকুর নাকি? আমি যদি কুকুর হইতাম, ও তো তাহলে কুকুর। ও কেন আমার ওয়াইফের সাথে কেন সে গোপনে এত কথা বলবে, এত যোগাযোগ রাখবে? আর আমার ওয়াইফের মুখেই বা কেন এত দুলাভাই দুলাভাই, মানে মুখে ফেনা বাই করে ফেলা, দুলাভাই ছাড়া তার আর কিছু নাই, তার জান দুলাভাই। স্বামী বলে আমার আর কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, আমি স্বামী না। দরকার নাই স্বামী, দরকার নাই, যাও দুলাভাইয়ের কাছে গিয়ে থাকো। ঠিক আছে, এই যদি সব হয় তাহলে আমি আমার দুলাভাইয়ের সাথে যাব এবং আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমি জাস্ট একটু সুখ চাইছিলাম তোমার কাছে, এর বেশি কিছু না। আমি কি বলবো, তো মানসিক রোগী, ওর কাছে আমি কি চাইবো? কারণ মানসিক রোগীর কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট আছে, অবশ্যই আছে। যদি তিনি ট্রিটমেন্ট নিতে চান, আপনাদের অনুরোধ করব পরিবারের বিষয় নিজেরা ঠান্ডা মাথায় আবার ভাববেন। আপনি তো অবশ্যই ভাববেন, আপনার একটু হিসাব মেলাবেন ভুল ছিল কি না। অবশ্যই আপনি ভাববেন আপনার কোথায় কোথায় ভুল ছিল যে আপনার হাজবেন্ড পছন্দ করছে না, এবং ভাই হিসাবে বলি আর অভিভাবক হিসাবে বলি, তারা যেন সুখে থাকে সেই চেষ্টাটা অবশ্যই করবেন। এবং সব থেকে বড় জরুরি বিষয় যেটা, সেটা হলো দুজন সুখে থাকার থেকে দুজন মানুষ যেন আলাদা আলাদা ভাবে হলেও সুখে থাকে, মানুষের সুখটা দেখবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যা দেখলাম এবং যা শুনলাম সবই কিন্তু অপ্রিয়, তারপরেও সত্য। এমন অনেক সত্য আপনার আমার আমাদের চারপাশে অহর্নিশ ঘটে চলেছে। হয়তো আমরা বিশ্বাস করতে চাই না, খোঁজ নিই না বলে সবকিছুই কাল্পনিক ভেবে নিই, কিন্তু কাল্পনিক নয়। আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী পর্বে আমি নাজনীন হাসান চুমকি আসছি আপনাদের সামনে আরো নতুন কোনো অপ্রিয় সত্য নিয়ে। সেই পর্যন্ত চোখ রাখুন ডাঙ্গুলির পর্দায়।